মাইলস্টোন ট্র্যাজেডিতে চলে গেল শিক্ষার্থী জারিফ, স্কুলকর্মী মাসুমা। নিহতের সংখ্যা বেড়ে ৩৫, বার্ন ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা। জুলাইয়ে ডাকসুর তফসিল ঘোষণার অপেক্ষায় শিক্ষার্থীরা। ছাত্রদল চায় লেভেল প্লেইং ফিল্ড, শিবির বলছে সহাবস্থানই উপযুক্ত সময়। জুলাই স্বৈরাচারের ভিতে কাঁপন ধরায় দৃপ্ত স্লোগান, স্বাতন্ত্র্য ও সৃজনশীল উচ্চারণ মুখে মুখে ছড়িয়ে পড়ে সারা দেশে। লোডশেডিংয়ে পানির সরবরাহ ব্যাহত সিলেটে। ২২৫ মেগাওয়াটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র বিকল থাকায় নগরবাসীর ভোগান্তি। এবং সাতক্ষীরার ৭টি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ৩০টি গ্রামের বাসিন্দা। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভুল পরিকল্পনার অভিযোগ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি জানসিন জুথিকা এবং আমি তানজিম শাফিন। মাইলস্টোন ট্র্যাজেডিতে গতকাল সকালে চলে যায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৭ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ও স্কুল স্টাফ মাসুমা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫ জনে। এখনও বার্নে ভর্তি ৩৬ জনের মধ্যে সংকটাপন্ন ৪ জন আর গুরুতর আরও ৯ জন। ব্রিফিংয়ে পরিচালক জানালেন, দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিদেশি চিকিৎসকদের পরামর্শে দেওয়া হচ্ছে সর্বোচ্চ সেবা। এদিকে জারিফের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। সাজিদ আরাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মৃত্যুর মিছিল থামছেই না। উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার ৬ দিন পেরিয়েও সে তালিকায় যুক্ত হল আরও দুজনের নাম। পোড়া শরীরের যন্ত্রণা থেকে অন্তিম ছুটি মিলেছে ৭ম শ্রেণীর শিক্ষার্থী ১৩ বছরের জারিফ ফারহানের। শনিবার সকাল ৯টার কিছু পরে তার মৃত্যুর খবর জানানো হয়। জারিফের পর মাইলস্টোনের স্কুল স্টাফ ৩৮ বছর বয়সী মাসুমাও না ফেরার দেশে পাড়ি জমান। শিক্ষার্থী জারিফ শ্বাসনালী সহ শরীরের প্রায় ৪০% দগ্ধ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। বেলা 12:30টার দিকে জারিফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বাবা। প্রথম রাতটা আমরা ঢাকা মেডিকেল রাখছিলাম, ওখান থেকে সেই দিনই রাতেই ওর অবস্থার অবনতি হয়। পরের দিন সকালবেলা মানে 22 তারিখে সকালে আমরা এই কখনো কোনো কথা বলতে হ্যাঁ তখন কথা বলছে ও 21 তারিখ 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে। প্রিয় সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। উত্তরা ১২ নম্বর সেক্টরে বড় মসজিদ এলাকায় জানাজা শেষে জারিফকে দাফন করা হয়। সেখানে বিমান বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দুপুর ২টার কিছু পরে হস্তান্তর করা হয় স্কুল স্টাফ মাসুমা বেগমের মরদেহ। পরে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ভোলার বোরহানুদ্দিনে। সেনাবাহিনী আমার ওয়াইফের ব্যানগাড়ি দিয়ে আমার ওয়াইফের মনে করেন যে ডাক্তারদের একটা ভিডিও আছে, সেনাবাহিনীর একটা ভিডিও আছে, আমার ওয়াইফের ব্যানগাড়ি দিয়ে নিয়ে বাংলাদেশ মেডিকেলের থেকে আবার এনে ঢাকা বাহানি নদীতে আসে ইমান দিচ্ছে, পরে এন থেকে লাইট সাপোর্টে আনছে। এদিকে সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউট জানায়, ভর্তি থাকা ৪০ জন রোগীর মধ্যে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়। এছাড়া আইসিইউতে আছে ৪ জন আর গুরুতর রোগী ৯ জন। কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি, একজনকে সকাল ৯:০০ আর একজনকে 10টার দিকে। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। সেই 2 জন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধদের চিকিৎসায় বিদেশি চিকিৎসকদের সাথে বোর্ড মিটিং করে সর্বোচ্চ সেবা দেওয়ার কথাও বলেন বার্নের পরিচালক। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে ভর্তি রোগীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 9:45টার দিকে তিনি বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। দগ্ধ রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এরপর 10:30টায় তার গাড়ি বহর বেরিয়ে যায়। প্রধান উপদেষ্টা বার্ন ইনস্টিটিউটে রোগীদের দেখতে যাওয়ার খবরে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। শনিবার আরও 2 জনের মৃত্যুর পর মাইলস্টোন ট্র্যাজেডিতে এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৫। এখনও বার্নে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে সংকটাপন্ন 4 জন ও গুরুতর অবস্থায় রয়েছেন আরও 9 জন।
29 জুলাই ডাকসু নির্বাচনের তফসিলের অপেক্ষায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ছাত্রদল চায় লেভেল প্লেইং ফিল্ড। ছাত্র শিবির বলছে ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানে এখনই নির্বাচনের উপযুক্ত সময়। আর জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদ বলছে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে নির্বাচন আগানো পেছানো নয়, বরং গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নই প্রয়োজন কার্যকর ছাত্র সংসদ। সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচনের ব্যাপারে শতভাগ আশাবাদী প্রধান রিটার্নিং কর্মকর্তা ফরহাদ বিন নূর জানাবেন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় যে ঐতিহাসিক 9 দফা দাবি ছিল তার একটি দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু অভ্যুত্থান পরবর্তী প্রায় 1 বছরেও কোথাও কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় অবশেষে আগামী 29 জুলাই নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করেছে, দিয়েছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের আভাসও। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও ভোট দেওয়ার জন্য আছেন মুখিয়ে। ডাকসু নির্বাচন হওয়া ছাড়া কোনো বিকল্প দেখছেন না তারা। চাইছেন নির্বাচিত ডাকসুর মধ্য দিয়ে ক্যাম্পাসে তাদের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে। ডাকসুর তো কোনো বিকল্প নাই আর কি, এবং আমরা সকল সাধারণ শিক্ষার্থী আসলে চাই যেন ডাকসুটা হোক। প্রশাসনকে অতি দ্রুত ডাকসুর তফসিল ঘোষণা সহ নির্বাচনের যাবতীয় কাজ সম্পন্ন করা খুবই জরুরি। এতে করে আমাদের ছাত্রদের, আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। নির্বাচনের পরিবেশটা যাতে ভালো হয়, যাতে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে। জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদ বলছে আর কোনো টালবাহানা নয়, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন অনিবার্য। বিশেষ কোনো দলের চাপে নির্বাচন না দিলে তা হবে স্বৈরাচারী আচরণ। এতটুকু আশা দেখতে চাই যে তারা অন্তত পক্ষে সর্বশেষবারের মতো যে ওয়াদা দিয়েছেন ছাত্রদের কাছে, সেই ওয়াদা তারা ভঙ্গ করবেন না। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই মাননীয় ভিসি, এই প্রক্টর বা এখন যারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন, প্রত্যেকে গণ অভ্যুত্থানের কমিটমেন্ট নিয়ে ছাত্রদের কাছে ওয়াদা দিয়ে তারা এই প্রশাসনিক কার্যক্রমে হাত দিয়েছেন। শিক্ষার্থীদের চাওয়াকে গুরুত্ব দিয়ে দ্রুত নির্বাচন চাই ইসলামী ছাত্র শিবির। সংগঠনটি মনে করে ক্যাম্পাসে এখন সহাবস্থানের রাজনীতি আছে, তাই এটাই নির্বাচনের উপযুক্ত সময়। শিক্ষার্থীদের চাওয়া যেহেতু এটা, তো ছাত্র শিবিরও খুব স্ট্রংলি এটা চায় এবং খুব দ্রুতই যেন ডাকসু নির্বাচনটা হয়। আর ডাকসু নির্বাচন সামগ্রিক ক্যাম্পাসের পরিবেশটাকে ঠিকঠাক রাখার জন্য এটা খুব জরুরি। এখন যে একটা সহাবস্থানের রাজনীতি চলছে, তার ছাত্র সংগঠনগুলো প্রত্যেকেই ওপেনলি তারা তাদের কাজকর্ম পরিচালনা করতে পারতেছে। কাউকে বাধ্য হয়ে ক্যাম্পাস ত্যাগ করতে হচ্ছে না, কিংবা হলের মধ্যে কোনো ধরনের গেস্ট রুম বা গণরুমের কালচার নাই। এই জায়গা থেকে এর চাইতে বেস্ট পরিবেশ আসলে কি হতে পারে? ছাত্রদল বলছে ডাকসুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। বিশেষ করে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা উন্নতির দাবি সংগঠনটির। এখানে যদি ওই যে বললাম কোনো চাপ সৃষ্টি কেউ করে যে এক্ষুনি ডাকসু লাগবে, কিংবা কেউ যদি চাপ সৃষ্টি করে যে না আমি ডাকসু চাই না, কোনোটাই উচিত হবে না। এবং ডাকসুকে কার্যকরী করার জন্য, ডাকসুকে অংশগ্রহণমূলক করার জন্য এবং ডাকসুকে গণতান্ত্রিক করার জন্য যা যা করা দরকার, আমার কাছে মনে হয় যে ছাত্র সংগঠনগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সেগুলোই করা উচিত। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কোনো চ্যালেঞ্জ নেই উল্লেখ করে প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা দরকার সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের তরফ থেকে কোনো ধরনের গাফিলতি নাই। একটা সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল, ইনক্লুসিভ ইলেকশন করার জন্য যত ধরনের প্রচেষ্টা দরকার, যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেটা নিচ্ছি। আমরা আশা করতেছি এখানে কোনো চ্যালেঞ্জ এই পর্যন্ত আমরা দেখছি না। আর মাত্র কয়েকদিনের মধ্যেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। ঘোষিত তফসিল অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর। এর মধ্য দিয়ে উঠে আসবে নতুন নেতৃত্ব এবং লেজুর ভিত্তিক বাদ দিয়ে তৈরি হবে ক্যাম্পাসের নতুন রাজনীতির সূচনা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, কিংবা বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছে গুলিকর। জুলাই আন্দোলনে এভাবেই স্বৈরাচারের ভিতে কাঁপন ধরায় দৃপ্ত স্লোগান। মানুষের প্রতিবাদী কণ্ঠ থেকে দাবানল ছড়িয়ে পড়ে শহরের দেয়ালে দেয়ালে। জ্বালাময়ী স্লোগানে সূচনা হয় আধিপত্যবাদের, শেকল ভাঙার দৃপ্ত শপথ। সাজিদ আরাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিদ্রোহ আর বিপ্লবের ভাষা স্লোগান।
ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সবশেষ ২৪-এর গণ অভ্যুত্থান, যুগে যুগে দেশের গণ আন্দোলনকে উদ্বেলিত করেছিল দৃপ্ত স্লোগান। ২৪-এর কোটা আন্দোলনের শুরু থেকেই উচ্চারিত হয়েছিল কোটা না মেধা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই সহ বিভিন্ন স্লোগান। তবে মোড় ঘুরিয়ে দেয় শেখ হাসিনার একটি বক্তব্য, রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। যে মন্তব্যে স্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠেন শিক্ষার্থীরা। সাধারণ মানুষের তাৎক্ষণিক ক্ষোভ আর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে থাকে স্লোগানের মাধ্যমে। ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে ক্ষোভ, সেটিকে আরও তীব্র থেকে তীব্রতর করেছিল জ্বালাময়ী বিভিন্ন স্লোগান। ২০২৪-এর ১৪ জুলাই মধ্যরাত, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয়, মুহূর্তেই ছড়িয়ে যায় দাবানলের মতো। মূলত প্রথমে শুরু হয়েছিল সূর্য সেন হল থেকে, পরবর্তীতে সেটা বিজয় একাত্তর হল, জিয়া হল এবং হলপাড়া থেকে শুরু করে সমগ্র ঢাবিতে ছড়িয়ে পড়ে। এবং এই স্লোগানটা আসলে মূলত সবাইকে বাধ্য করেছিল ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলনে নেমে যেতে। সারা বাংলা কারাগার, শেখ হাসিনা স্বৈরাচার, ছি 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 হাসিনা লজ্জায় বাঁচি না, বা লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এই যে এই স্লোগানগুলো, আমার কাছে মনে হয় এই স্লোগানগুলো ছিল আসলে জনগণের একেবারে ভেতরকার যেই ভাষ্য, সেই ভাষাটাই। ১৬ জুলাই ২০২৪ রংপুরে প্রতিবাদের আইকন হিসেবে বুক পেতে দাঁড়িয়ে যান আবু সাঈদ। পুলিশের গুলিতে মর্মান্তিক মৃত্যুর পর আন্দোলনে জোয়ার আসে, স্লোগান পায় নতুন রূপ। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। ২৫ জুলাইয়ের পর বদলে যেতে থাকে বয়ান, গণ অভ্যুত্থান এক সুতোয় যুক্ত করতে থাকে আপামর জনগণকে। গণদাবি উচ্চারিত হয় প্রতিবাদী স্লোগানের মাধ্যমে। একটা স্লোগান আমাদের সবার মাথায় ছিল, হাসিনাকে স্বৈরাচার শব্দে কোনোভাবে প্রতিষ্ঠিত করা যায় কিনা, কারণ গোটা বাংলাদেশ কিন্তু এই শব্দটার চাহিদা আছে এবং হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করতে পারলে গোটা বাংলাদেশে সেটা এস্টাবলিশড হয়ে যাবে। আমরা এই হাসিনা পতনের স্লোগানকে তুলে দিয়ে জনগণের মুখ দিয়ে উচ্চারণ করানো যে দফা এক দাবি এখনই হাসিনার পদত্যাগ, আমরা কিন্তু এভাবেই আন্দোলনকে এক দফায় প্রভাবিত করণের কাজটা আমরা আমাদের জায়গা থেকে করে গিয়েছি। স্লোগানগুলোর মধ্যে যেটা ছিল যে একটা এলিমেন্ট যুক্ত করা, মানে যারা হচ্ছে চাকরির প্রত্যাশী তাদেরকে যে নানানভাবে সরকারের পক্ষ থেকে ট্যাগ দেওয়া হচ্ছিল, সেগুলোকে ডিসমেন্টেল করার জন্য নানান ধরনের প্রক্রিয়া হচ্ছে আমরা ব্যবহার করছিলাম। স্লোগানগুলো এমনভাবে আসলে সাজানো হতো যাতে স্লোগানটার মধ্যে পুরো ন্যারেটিভটা আসলে চলে আসে। দিন গড়ায়, আন্দোলনের ভাষাও বদলায়, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ১ ২ ৩ ৪ স্বৈরাচার গদি ছাড় স্লোগান তখন তুঙ্গে, মানুষের কণ্ঠ থেকে ছড়িয়ে পড়ে শহরের দেয়ালে দেয়ালে। ২০২৪-এর ৩ আগস্ট শহীদ মিনার থেকে এক দফার দাবির ঘোষণায় কণ্ঠে আসে নতুন স্লোগান, দফা ১ দাবি ১, শেখ হাসিনার পদত্যাগ। এই সরকার কোনোভাবে আর ১ মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। আমরা দেখলাম যে নতুন কিছু স্লোগান তৈরি হলো এবং এই স্লোগানগুলো আসলে এই আন্দোলনটাকে, আমি মনে করি যে আন্দোলনের হৃদয়টাকে বাংময় করে তুললো, মানে আন্দোলন যেটা বুকের মধ্যে আছে সেইটাকে শব্দিত করে তুললো। পরদিন লং মার্চ টু ঢাকা ঘোষণার বার্তা আসে, ঢাকায় আসো জনতা, ছাড়তে হবে ক্ষমতা ধ্বনিতে উত্তাল সারা দেশ। ঐতিহাসিক ৫ আগস্ট স্বৈরাচারের পতন, উল্লসিত জনতার কণ্ঠে শেখ হাসিনার পলায়নের স্লোগান।
ইতিহাস বিনির্মাণে স্লোগান এক মোক্ষম অস্ত্র। ২৪-এর আন্দোলনেও স্বাতন্ত্র্য আর সৃষ্টিশীল স্লোগানের উচ্চারণ অন্যতম পুঁজি ছিল গণমানুষের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। নিম্নচাপের প্রভাবে আবহাওয়ায় বৈরিতা বিরাজ করছে দেশের উপকূলে। অব্যাহত বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি, পাশাপাশি অমাবস্যার প্রভাবে নদ নদীতে জোয়ারের উচ্চতা বাড়ায় শঙ্কিত ভাঙন প্রবণ এলাকার মানুষ। আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বেড়ি বাঁধের কোনো স্থানে ভাঙন দেখা দিয়েছে কিনা এবং বাঁধের কয়টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, বৃষ্টি এখন কিছুটা কমেছে, মানে এখন নেই বললেই চলে। তবে সকাল 6:30 পর্যন্ত আমরা দেখেছিলাম যে গত রাত থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং সেখানে আমরা আকাশে যে মেঘের ঘনঘটা দেখছি তাতে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি নেমে আসবে। তো আবহাওয়ায় বৈরিতা কাটছেই না। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত যেমন অব্যাহত রয়েছে, তেমনি নদ নদীর পানি জোয়ারের উচ্চতা কিন্তু বেড়েছে। বিশেষ করে নিম্নচাপ তো রয়েছে, এর সাথে অমাবস্যার একটা প্রভাব রয়েছে, যার ফলে আমরা দেখেছি যে পায়রা, বিষখালী, বলেশ্বরের যে জোয়ারের পানি সেটি 20 থেকে 25 সেন্টিমিটারের বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, বিশেষ করে বরগুনার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, তালতলী, তেঁতুলবাড়িয়া, বরগুনার ফুলজুরি, বামনা, পাথরঘাটা, পেতাকি যে নিম্নাঞ্চল, সেখানে কিন্তু পানি উঠে যায় যখন জোয়ার আসে। এখন ভাটার সময় এখন যে স্থানগুলোতে বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আমার পেছনে দেখছেন যে এখানে বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এখানে পানিবন্দী অবস্থায় রয়েছে কয়েকটি পরিবার। তো আপনাকে জানিয়ে রাখি যে বরগুনায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে 5 থেকে 7টি পয়েন্ট রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এখানে এখন পর্যন্ত আমরা বেড়িবাঁধ ভাঙা কিংবা রিং ভাঙার কোনো আমরা খবর পাইনি। তবে আমরা শুনেছি কয়েকটি স্থান যেগুলো পূর্বে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই স্থান থেকে পানি লোকালয়ে প্রবেশ করেছে, ফসলি মাঠে প্রবেশ করেছে। আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে আমন ধানের বীজতলার কাজ চলছে, অনেক কৃষকরা সেখানে কাজ করছেন, সেই বীজতলায় ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। একই সাথে অনেক বাড়িতে, বসত বাড়িতে পানি উঠে গেছে, তাদের রান্না বান্না হয়নি। বিশেষ করে ফুলজুরি এলাকায় কয়েকটি পরিবার তারা 2 দিন ধরে না খেয়ে আছে বলে আমাদের জানিয়েছেন। আপনাকে আরো জানিয়ে রাখি যে সমুদ্র উত্তাল রয়েছে নিম্নচাপের প্রভাবে। এর ফলে সমুদ্রগামী যে জেলেরা মাছ শিকার করতে যেতেন তারা কিন্তু তীরে অবস্থান করছেন। এখন পর্যন্ত সমুদ্রে ট্রলারডুবি বা অন্য কোনো ঘটনা আমরা জানতে পারিনি, তবে মাছ শিকার ব্যাহত হয়, তারা লোকসানে পড়ছেন বলে আমাদের জানিয়েছেন। তো আবহাওয়া পরিস্থিতি এখন যেটি রয়েছে, এখন আগেও বলেছি যে বৃষ্টিপাত নেই, তবে বৃষ্টি কিছুক্ষণের মধ্যে নামার সম্ভাবনা রয়েছে যেহেতু আকাশে মেঘের ঘনঘটা রয়েছে। তো এই ছিল বরগুনা থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছে। জ্যোতিকা, আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন বরগুনা থেকে সহকর্মী জিয়াদ মাহমুদ। সাতক্ষীরায় মরিচচাপ নদীর 7টি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার 30 গ্রামের বাসিন্দারা। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ভুল পরিকল্পনার অভিযোগ ভুক্তভোগীদের। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার মরিচচাপ নদীর ওপর নির্মিত 7টি ব্রিজ এখন শুধু ভাঙা স্মৃতি। কোথাও নদীর বুকে পড়ে আছে কংক্রিটের ধ্বংসাবশেষ, কোথাও ঝুলে আছে 2 পাড়ে। বাকড়া, টিকেট, হিজলডাঙ্গা, চর গোবিন্দপুর, শিমুলবাড়িয়া, ডালারখাল আর এল্লাচর, এই ব্রিজগুলো 1 মাসেরও কম সময়ে যেন হঠাৎ করেই হারিয়েছে অস্তিত্ব। 7টি ব্রিজ ভেঙে পড়ায় সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার অন্তত 30টি গ্রামের মানুষের চলাচল থমকে গেছে। জেলা সদরে যাতায়াতের 4 থেকে 10 কিলোমিটারের পথ যেতে ঘুরতে হচ্ছে 20 কিলোমিটারের বেশি। বেড়েছে সময়, খরচ আর ভোগান্তি। জরুরি প্রয়োজনে কিংবা প্রতিদিনের কাজে প্রতিটি পদক্ষেপেই দুর্ভোগ সঙ্গী। সবচেয়ে বেশি ভুগছে স্কুল কলেজের শিক্ষার্থী আর স্থানীয় কৃষক ও মৎস্য চাষিরা। এখান থেকে কোনো সাইকেল, মোটরসাইকেল, এমনকি ভ্যান পর্যন্ত যাতায়াত করতে পারতেছে না। আমরা এই ব্রিজে যেতে ভয় পাই, আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। এই ব্রিজটা থাকলে আমাদের অনেকটা সুবিধা ছিল, কিন্তু নদীটা এই যে খরস্রোত হওয়ার পরে এই ব্রিজটা আবার ভেঙে যাওয়া শুরু হয়ে গেছে, ভেঙেই গেছে অটোমেটিক।
কয়েকটি জায়গায় ভেঙে পড়া ব্রিজের স্থানে যাতায়াত চালু রাখতে নিজেরা চাঁদা তুলে বাঁশের সাঁকো নির্মাণ করেছেন স্থানীয়রা। তবে এসব সাঁকো দিয়ে ভারী যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও ঝুঁকিপূর্ণ। ফলে পণ্য পরিবহন আর জরুরি চলাচলে এখনও দুর্ভোগ কমেনি। গ্রামের লোক থেকে সবাই একসাথে মিলি বাঁশ এখান থেকে ওখান থেকে সেই চিনতে এনি আমরা নিজেরা তৈরি করেছি, এখনো কোনো সহায়তা আমরা পাইনি। স্কুল, মাদ্রাসা এবং আমাদের যে বাজার বলেন, একজন রোগী নিয়ে হসপিটাল বলেন, বা কোনো আইন প্রশাসনের জন্য হলেও আমাদের এই একটাই মাত্র পথ। এই 9টা গ্রামে অনেক দুর্ভোগ, অনেক কষ্টের কারণ হচ্ছে। মালামাল আনতে, বাজারে যাইতে সব কিছু এইখান থেকে যাতায়াত করতে হয়। বিভিন্ন রকমের রুগী টুগি নিয়ে যানো আমাদের হলো সদরে নিয়ে যেতে গেলেও আমাদের খুব অসুবিধে। 2014 থেকে 2018 সালের মধ্যে যখন ব্রিজগুলো নির্মাণ হয় তখন পলি জমে ভরাট হওয়া মরিচচাপ নদী ছিল সরু একটি খাল। সেই অবস্থার ভিত্তিতে মাত্র 10 থেকে 15 মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। তখন নদীর প্রকৃত প্রস্থ, জোয়ারের চাপ বা ভবিষ্যৎ খননের বিষয় বিবেচনায় আনা হয়নি, নেওয়া হয়নি পানি উন্নয়ন বোর্ডের মতামত। পরবর্তীতে নদী খনন করা হলে পানির স্রোতে বেড়ে যায় নদীর প্রস্থ, আর তাতেই একে একে ভেঙে পড়ে ব্রিজগুলো। সেই এনওসি নিলে আমরা না একটা সুপারিশ করতাম যে এতটুকু উইড, মিনিমাম এতটুকু উইড রেখে তারপরে ব্রিজ বা কালভার্ট বানাইতে হবে। তো এরকম কোনো রিটার্ন মানে আমাদের সাথে কোনো আলাপও করে নাই, রিটার্ন ডকুমেন্টও নেয় নাই। ইভেন যদি খনন করার মানে পরে যে সমস্যা হচ্ছে সেটাও যদি আমাদের জানাইতো, তাও আমরা আলোচনা সাপেক্ষে এটারে কোনো মানে রক্ষা করার ব্যবস্থা করা যায় কিনা সেটা আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ করতে পারতাম, তাও তো জানাই নাই। ধসে পড়া 7টি ব্রিজের মধ্যে 4টি এলজিইডির মাধ্যমে নতুন করে নির্মাণের জন্য এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদী খনন করার কারণে, নদীর প্রশস্ততা বেড়ে যাওয়ার কারণে ওই ব্রিজগুলো ভেঙে পড়ে। তো আমরা সেখানে স্বাভাবিকভাবে বাচ্চাদের যাতায়াতের ব্যবস্থা করেছি। আর আমাদের একটা বড় পণ্য এল্লার চরে ব্রিজটা দেবে গিয়েছিল। তারপরে আমি এবং আমাদের প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তা স্পটে ভিজিট করি এবং আমরা সেখানে বল্লি দিয়ে যাতে কোনোভাবে বৃষ্টি আর ক্ষতিগ্রস্ত না হয়, মানুষ চলাচল করতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। ভুল পরিকল্পনা আর দপ্তরীয় সমন্বয়হীনতার দায়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। ধসে পড়া ব্রিজের সঙ্গে যেন ভেঙে পড়েছে জীবনের স্বাভাবিক ছন্দ, শিক্ষার ধারাবাহিকতা ও জীবিকার পথ। স্থানীয়দের দাবি, উন্নয়ন যেন শুধু কাগজে কলমে না হয়ে বাস্তবতা ও ভবিষ্যতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। লোডশেডিংয়ে পানির সরবরাহ ব্যাহত হচ্ছে সিলেট নগরীতে। 225 মেগাওয়াটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র বিকল থাকায় শহরবাসীকে পোহাতে হচ্ছে এমন ভোগান্তি। কারিগরি ত্রুটি সারাইয়ের চেষ্টা চলছে বলে দাবি করেছেন প্রকৌশলীরা। অনিল পালের ক্যামেরায় সন্দীপন শুভর প্রতিবেদন। ঋতু পরিক্রমায় এখন বর্ষাকাল, কিন্তু বাস্তবে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। দাবদাহের এই সময়ে সিলেটে প্রতিনিয়ত বাড়ছে লোডশেডিংয়ের প্রবণতা। চলতি মাসের 20 তারিখে সিলেটের 225 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের হুমকির মুখে পড়েছে জেলার লাখো মানুষ। মারাত্মকভাবে বিদ্যুৎ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এইচএসসি পরীক্ষা চলছে, খুবই দুর্ভোগের বিষয়। যারা কম্পিউটার ইন্টারনেট বেসড ব্যবসা আছে, ওদের বিদ্যুতের জন্য ওরা ব্যবসায় মারাত্মকভাবে হচ্ছে। যত দ্রুত সম্ভব আমাদের যে প্ল্যান্টগুলো যে প্রবলেম ছিল ওগুলো যেন তাড়াতাড়ি রিকভারি করে আমাদেরকে মানে সুন্দরভাবে আবার আগের মতো করে যেন বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। পানি উঠাতে সমস্যা হচ্ছে। আমরা যারা অফিসে কাজ করি তো আমরা প্রপারলি কাজ করতে পারতেছি না। একটা কাজের জন্য দেখা যাচ্ছে বারবার ঘন্টার মধ্যে 2-3 বারও লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে সব ধরনের ব্যবসা বাণিজ্য সহ নাগরিকদের স্বাভাবিক জীবন। এছাড়া লো ভোল্টেজের কারণে নগরীতে সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বন্ধ রয়েছে বলে অভিযোগ নগরবাসীর। নগরীতে পানি সরবরাহ ব্যাহত হওয়ার মূল কারণ হিসেবে বিদ্যুৎ সংকটকেই দায়ী করছে সিলেট সিটি কর্পোরেশন। বাসাবাড়িতে ধরেন এখন লোডশেডিং এর কারণে থাকাতে প্রবলেম হয়ে যাচ্ছে। এরপরে আমাদের পানি সাপ্লাই দিতে গেলে মানে সার্বক্ষণিক বিদ্যুৎ থাকার দরকার, কিন্তু সেখান থেকে তো বিদ্যুৎ নাই। সেখানে আসলে নগরবাসী খুব সাফার করতেছে। আমরা প্রচুর পরিমাণ টেলিফোন করছি, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। লোডশেডিং এর কারণে আমরা আসলে পানি সাপ্লাই দিতে পারতেছি না ঠিক মতো, যার কারণে আমাদের নগরবাসী এখন সাফার করতেছে।
এদিকে সমস্যা সমাধানে কোনো নির্দিষ্ট সময় না জানাতে পারলেও সংকটময় পরিস্থিতি মোকাবেলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ। কতটুকু বা কী সমস্যা এগুলো ধরতে হলে আমার অনেকগুলো টেস্ট করা দরকার। এই টেস্টগুলো তারা এই 3 থেকে 4 দিন ধরে এই টেস্টগুলো করে নিয়ে গেছে। ওরা যাওয়ার পরে আমাদেরকে আবার সিম্পল একটা রিপোর্ট দিবে, রিপোর্ট দিবে। আর আমরা ইন দ্য মিন টাইম এই ট্রান্সফরমার ওই যেটা আমাদের স্পেয়ার আছে, স্পেয়ারটাকেও টেস্ট করছি। ওটার রেজাল্ট আমরা ভালো পাইছি। ওটার রেজাল্ট ভালো পাওয়ার পরিপ্রেক্ষিতেই আমরা এটাকে শিফট করার চিন্তা ভাবনা করতেছি এবং অলরেডি আমরা একটা পার্টি আমরা এখানে আসছে, তারা কাজ করতেছে, যারা এই শিফটিংয়ের কাজ করে। ভয়াবহ বিদ্যুৎ সংকটে একদিকে চলমান এইচএসসি পরীক্ষার্থী সহ শিক্ষার্থীদের দুর্ভোগ, আর অন্যদিকে পানি সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এমন বাস্তবতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র সচল করার দাবি সিলেটবাসীর। সন্দীপন শুভ, এখন সিলেট। নওগাঁর পাইকারি বাজারে সবজির সরবরাহ কমে আসায় বেড়েছে দাম। 25 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বেগুন ও করলা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। চড়া অন্যান্য সবজির দামও। নওগাঁর পৌর পাইকারি বাজার থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, সবজির সরবরাহ বাজার দর নিয়ে জানাবেন আমাদের। শাকিন, বেশ কিছুদিন থেকে সবজির উৎপাদন এবং সরবরাহ কম হওয়ায় বাজার বেশ চড়া। বলা যায় যে সর্বনিম্ন 25 টাকায় সবজি নিচ্ছে এবং সর্বোচ্চ 90 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর এই নওগাঁ পৌর পাইকারি বাজার সেই ভোর থেকেই শুরু হয়, এখন পর্যন্ত চলছে এবং প্রায় বেলা 12টা পর্যন্ত এই বাজারটি চলবে। সবজির দামের কথা যদি বলি, যে সবচেয়ে বেশি দামে যে সবজি রয়েছে কাঁচামরিচ, তা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি, যা গত 2 সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল 180 থেকে 90 টাকা কেজি। অর্থাৎ এই কাঁচামরিচের দাম কিছুটা কমলেও অন্যান্য সবজির বাজার বেশ চড়া। সবজির দামের কথা যদি বলি, যে বেগুন করলা বিক্রি হচ্ছে প্রকারভেদে 80 থেকে 90 টাকা কেজি। এছাড়া পেঁপে, ঢেঁড়স, পটল, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 25 টাকা কেজি। চিচিঙ্গা বিক্রি হচ্ছে প্রকারভেদে 30 থেকে 35 টাকা কেজি। কাঁকরোলও বিক্রি হচ্ছে 35 থেকে 50 টাকা কেজি। কুলিকুচু এবং শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। লাউ কুমড়া প্রতি পিস বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা পিস। এছাড়া সবুজ শাক, লাল শাক বিক্রি হচ্ছে 25 টাকা কেজি এবং আলু বিক্রি হচ্ছে আগের দামে বলা যায় যে 16 থেকে 20 টাকা কেজি। কৃষকরা বলছেন যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে শাকসবজির উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে, অর্থাৎ সবজি ক্ষেত কিছুটা নষ্ট হওয়ার কারণে তাদেরকে বেশ পরিশ্রম করতে হচ্ছে, পরিচর্যাও করতে হচ্ছে এবং বাড়তি কীটনাশক দিতে হচ্ছে। এই কীটনাশকের যে খরচ, সেটা একটা বাড়তি খরচ বলে তারা মনে করছেন। তবে খরচ বেশি হলেও দাম মোটামুটি বেশি থাকার কারণে তারা লাভবান হচ্ছেন এবং আগামীতে সবজির দাম কমার কোনো সম্ভাবনা তারা দেখছেন না বলে জানিয়েছেন। আর এই পাইকারি বাজারে সবজির দাম কমলে বা বাড়লে তা খুচরা বাজারে প্রভাব পড়ে, অর্থাৎ এখান থেকে সবজি কিনে পাইকারিতে 10 থেকে 15 টাকা বেশি দাম বিক্রি করে। তো এই ছিল আমার কাছে সবজির দর দাম নিয়ে সব শেষ। সংস্কারের অভাবে বেহাল খুলনার ঐতিহ্যবাহী কপিলমুনি হাট। নানা অব্যবস্থাপনায় বর্ষা মৌসুমে বাজার প্রায় বন্ধের উপক্রম। ড্রেনেজ ব্যবস্থা আর পাকা সড়ক না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি। বছরে প্রায় 1/2 কোটি টাকা রাজস্ব এলেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। হেলাল মোল্লার ছবিতে জানাচ্ছেন রামিম চৌধুরী। 200 বছরের পুরনো বাণিজ্য কেন্দ্র খুলনার পাইকগাছার কপিলমুনি বাজার। দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধুর নামে বাজারটির নামকরণ বিনোদগঞ্জ। সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার বসে কপিলমুনির হাট। ভোররাত থেকে শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত। আশপাশের অন্তত 3 জেলা থেকে পণ্য আসে হাটে। পান, সুপারি, চুইঝাল, হলুদ, ধান এবং বিভিন্ন সবজি ও মাছ মাংস সহ মশলা জাতীয় পণ্যের জন্য হাটটি বিখ্যাত। সাপ্তাহিক 2 হাটে বিক্রির পরিমাণ দাঁড়ায় অন্তত 5 কোটি টাকা। আমাদের কারাইদিয়ার এই যে ব্রিজ না থাকার কারণে ওদিক থেকে যত মাল আসে ও মাল এখানে আসে না, অন্য জায়গায় চলে যায়। কানাইদিয়া ব্রিজটা হতো হলে আমাদের বাজারে ডবল টাকা ইজারা হতো। আমাদের এখানে ট্রাক ওঠা নামা আমাদের খুব অসুবিধা। কপোতাক্ষের তীরঘেঁষা বহুপণ্যের পাইকারি মোকামটির সংস্কারের অভাবে এখন মরা মলিন প্রায়। জীর্ণ স্থাপনা এবং চাঁদনীপট্টির অপরিচ্ছন্ন পরিবেশের দুর্ভোগ নিয়ে চলে বিকিকিনি। ময়লা আবর্জনা ও খানাখন্দে বেহাল বাজারের অন্তত 20টি অলিগলি। নেই ড্রেনেজ ব্যবস্থা। বর্ষায় বাড়ে দুর্ভোগের মাত্রা।
পট্টি ও চাঁদনি সহ মুদি দোকানগুলোর সামনে তৈরি হয় বিড়ম্বনা। অথচ প্রতি বছর এই বাজার থেকে সরকার রাজস্ব পায় প্রায় অর্ধ কোটি টাকা। ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতা বিক্রেতাদের প্রশ্ন, বাণিজ্য কেন্দ্রটির উন্নয়ন বরাদ্দের টাকাগুলো যায় কোথায়? এখানে একটু বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত পানি চলে আসে, জনগণের দুর্ভোগ হয়। বাজারে কোনো কাজকর্ম হচ্ছে না, সব অবহেলার ভিতরে। আমরা দক্ষিণ খুলনার ভিতরে আমাদের শেয়ারটা আবার নিম্নপাতে চলে গেছে। এই যেরকম বস্তিতে দোকানের মতো থাকতে হয়, অনেক অশান্তি পোহাতে হয়, মনে করেন আমাদের জায়গার অভাব। প্রতি বছর প্রায় অর্ধ কোটি টাকা একটা হলো ডাক হয়। টাকাটা এতকাল এই চেয়ারম্যান সাহেব আসছে, এরা কি করেছে জানি না। বাজারের কোনো উন্নয়নের কাজ হয়েছে বলে আমার ধারণা, আমরা দেখি না। বাজারের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে কপোতাক্ষ নদ। এই নদ খুলনা ও সাতক্ষীরা দুই জেলাকে বিভক্ত করেছে। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে বাজার থেকে চিংড়ি সহ বিভিন্ন পণ্য সরাসরি চলে যেতে পারবে ভোমরা স্থলবন্দরে। কমবে পরিবহন ব্যয়, বাড়বে আমদানি রপ্তানি, সরকার পাবে রাজস্ব। প্রবাহমান কপোতাক্ষের কোল ঘেঁষে গড়ে ওঠা একটি জনপদ কপিলমুনি। আর এই কপিলমুনির ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে না এখানে একটি স্থায়ী সেতু নেই বলে। এখানকার খুলনা এবং সাতক্ষীরা জেলার এই অংশের মানুষের পারাপারের জন্য একমাত্র মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় এই কাঠের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে, তাও আবার দখলে রয়েছে ইজারাদারদের। সাতক্ষীরা এবং খুলনার এই যোগাযোগ দিয়ে কপোতাক্ষ নদের উপরে ব্রিজ হতো, তাহলে আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে ব্যবসায়িক যোগাযোগটা বৃদ্ধি পেত। কারণ যোগাযোগ তখন সরাসরি আপনার ভোমরা বর্ডারের সাথে একটি স্থায়ী যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হয়ে যেত, এবং সেটি সৃষ্টি হলে যোগাযোগ ব্যবস্থা যেমন অর্ধেকে নেমে আসতো, তেমনি ব্যবসায়িকভাবে এটা এখন যেমন বছরে অর্ধ কোটি টাকা রাজস্ব হয়, তখন সেটা কোটি টাকা রাজস্ব চলে যেত। আমদানি রপ্তানির এই বৃহৎ একটি সুযোগ, এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এই ব্রিজটি না হওয়ার কারণে। মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্যের আগ্রহ হারিয়ে যাওয়ার কারণে, এটা অযত্নে অবহেলায় এই বাজারটিও আজকে করুণ পরিণতির দিকে ধাবিত হচ্ছে এবং অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কপিলমুনি বাজার থেকে সাতক্ষীরা অংশে পারাপারের জন্য বর্তমানে বাঁশকাঠের ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করছে এখানকার মানুষ। পণ্য পরিবহনে নেই কোনো ব্যবস্থা, তার উপর ইজারাদারদের চাপিয়ে দেওয়া বাড়তি টোলের যন্ত্রণায় বিপাকে কানাইদিয়া সহ বাজার ঘেঁষা দুই জেলার হাজার হাজার মানুষ। বাধাগ্রস্ত হচ্ছে কপোতাক্ষের প্রবাহমানতা। এ অবস্থায় 22 বছর ধরে আটকে থাকা অসমাপ্ত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে যেটা মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রাপ্তি, কিন্তু এই প্রাপ্তি থেকে আমরা অনেক দিন বঞ্চিত। একটা ব্রিজ হলে আমাকে সবার এলাকার উন্নয়ন হবে, একটা ব্রিজের অবশ্যই প্রয়োজন। যদি স্থায়ী ব্রিজ হয় তো এলাকার জায়গা জমির দাম বেড়ে যাবে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বিজনেসে যে মানুষ করতে পারবে। ও পাশে তো জায়গা নেই কপিলপুরের পরে, যা কিছু আসবে তো কানাইদির পরে আসবে। প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী কপিলমুনি বাজারে ছোট বড় মিলিয়ে 2000-এরও বেশি দোকান রয়েছে। পট্টি ও চাঁদনি আছে অন্তত 20টি। রামিম চৌধুরী, এখন, খুলনা। গেল 1 বছরেও ব্রাহ্মণবাড়িয়ায় স্বাভাবিক হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই, ডাকাতি, মারামারি ও খুনের মতো ঘটনা। এতে আতঙ্কে সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তায় সক্রিয় অপরাধীরা। যদিও পুলিশের দাবি অপরাধ কমাতে বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার নাটাই গ্রামের চান্দের গোষ্ঠীর সঙ্গে সলিম গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। গেল 14 মে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় উভয় পক্ষের ঘরবাড়িতে চলে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। অভিযোগ ওঠে পুলিশের নীরবতায় টানা 3 দিন তাণ্ডব চলে। পুলিশ যদি বাধা দিত আর আতঙ্ক সৃষ্টি না করত, জগাড়া আর আগে শেষ হলে না, এ হুন সচেতন হলো নালে গড় দুয়ার হলো না। দরজা জ্বালানা পুরার পরে ছিল কিছু, এগুলা প্রতিদিন একটা একটা করে নিয়ে যাইতেছে, কোনো কিছু রাখতেছে না। তবে শুধু নাটাই নয়, অপরাধ বেড়েছে জেলার সর্বত্রই। বিশেষ করে চুরি ডাকাতির ঘটনায় শহরের বাসাবাড়িতে আতঙ্ক বাড়ছে। দিনের আলোয় ছিনতাইয়ের ঘটনায় নির্বিঘ্নে চলাফেরায় বাড়াচ্ছে উৎকণ্ঠা। গত 22 মে জেলার নাসিরনগরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হানা দেয় সশস্ত্র ডাকাত দল। এরপর 1 জুলাই সকালে জেলা শহরের পিটিআই স্কুল সংলগ্ন সড়কে রিকশা আটকে ছিনতাইয়ের চিত্র ধরা পড়ে সিসি ক্যামেরায়। একই জায়গায় 29 এপ্রিল পথচারীকে বেদম পিটিয়ে সর্বস্ব লুটে নেয় ছিনতাইকারীরা।
চুরি, ছিনতাই ও ডাকাতির পাশাপাশি খুনের ঘটনাও বেড়েছে। পুলিশের তথ্য বলছে, গেল ৬ মাসে ব্রাহ্মণবাড়িয়ায় ১১টি ছিনতাই, ৭৫টি চুরি, ৩৬২টি পারিবারিক ও গোষ্ঠীগত দাঙ্গা, ৯টি ডাকাতি এবং খুনের ঘটনায় মামলা হয় ৩৩টি। মূলত ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুরোপুরি ভেঙে পড়ে জেলার আইনশৃঙ্খলা। উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে জনমনে। আগে তো গাড়ি চালাইতাম পারছি, রাতের ২টা ৩টা লাগা তো ৪টা লাগা তো গাড়ি চালানো গেছে, সমস্যা হয়েছে না। আর এখন তো ১১টার পরে দেখে কোনো সিপা চাওয়া যাওয়া যায় না। ছিনতাই, রাজধানী এগুলো বেড়ে গেছে। এটা প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ, তারা যেন একটু গভীরভাবে পর্যবেক্ষণ করে। পুলিশ আমার মনে হয় যে আগের তুলনায় এখন কিছু অনেকটাই নিষ্ক্রিয়। তো দিন দিন তাদের দায়িত্বটা তাদেরকে বুঝে নিতে হবে এবং তারা সঠিকভাবে তাদের কাজটা করতে পারলে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। যেহেতু এখন একটি অরাজনৈতিক সরকার দেশ চালাচ্ছেন, ওনারা কিন্তু কাজ করার যত সুযোগ আছে, তারা চাইলেই আইন শৃঙ্খলা অনতিবিলম্বে খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারেন। তবে জেলাবাসীর এসব অভিযোগ মানতে নারাজ জেলা পুলিশ সুপার। তিনি বলছেন, পুলিশি তৎপরতায় সন্তোষজনক আছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি। ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে আমার ভালোই মনে হচ্ছে, কারণ ৫ই আগস্টের একটা মৃত্যুকূপ থেকে আমরা উঠে আসছি। আমাদের জেলা আমরা পুলিশের কন্ট্রোলেই আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করেছেন জেলা প্রশাসক। তবে শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা তার। ওভারঅল সারা দেশে আসলে অবনতি হয়েছে, এটা অস্বীকার করার কিছু। যখন আমরা রিপোর্টগুলো দেখি, যেমন এই জেলাতেই গত ১ মাসে 10টি খুনের ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের বাহিনীগুলো যারা আছে তারা কিন্তু খুবই সক্রিয়। বেশিরভাগ খুনগুলো যেগুলো হয়েছে এগুলো পারিবারিক কারণে এগুলো বেশি হত্যাকাণ্ড হয়েছে। আর তাছাড়া আইনশৃঙ্খলা বলতে দ্বিধা নাই আর কি, যে টোটালি আইনশৃঙ্খলা কমিটি আইনশৃঙ্খলার একটু অবনতি হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে অপরাধ প্রবণ এলাকায় পুলিশি তৎপরতা ও নজরদারি বাড়ানোর দাবি জেলাবাসীর। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এবার দেশের বাইরের খবর। গাজায় শনিবার ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে অন্তত ২৪ জনের। এছাড়া উপত্যকাটিতে অনাহারে ভুগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আল জাজিরার তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর এ নিয়ে অপুষ্টিজনিত রোগে ভুগে গাজায় প্রাণ গেল ১২৭ ফিলিস্তিনির। এদিকে সীমান্ত বন্ধ থাকলেও শনিবার গাজায় বিমান থেকে ত্রাণ ফেলতে শুরু করেছে ইসরায়েল। এ সময় ত্রাণ নিতে গিয়ে আহত হন অন্তত ১১ জন। আইডিএফ জানিয়েছে, ত্রাণ সরবরাহ সচল করতে মানবিক করিডোর খুলে দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। যদিও ফিলিস্তিনে জাতিসংঘের সহায়তা সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, ইসরায়েলের এই পদক্ষেপকে বিভ্রান্তিকর এবং অবিলম্বে মানবিক করিডোর খুলে গাজায় ত্রাণের ট্রাক প্রবেশ করতে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে দ্বিতীয় দফায় গাজায় ত্রাণ নিয়ে আসা ফ্রিডম ফ্লোটিলার হ্যান্ডালা জাহাজ আন্তর্জাতিক জলসীমা থেকেই জব্দ করেছে ইসরায়েলি নৌবাহিনী। আটক করা হয়েছে জাহাজে থাকা ২১ জন ক্রুকে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাত থামাতে দুই দেশের সরকার প্রধানের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকরেও আহ্বান জানিয়েছেন তিনি। এমন বাস্তবতায় শনিবার থাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অস্ত্রবিরতি কার্যকরে কম্বোডিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক চায় থাইল্যান্ড। বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত জানিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাচাই। তবে অস্ত্রবিরতির কার্যকরে কম্বোডিয়ার সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেছেন থাই সরকার প্রধান। মার্কিন প্রেসিডেন্টের মাধ্যমে কম্বোডিয়ার রাষ্ট্রপ্রধানের কাছে অস্ত্রবিরতির শর্ত ও সংকট সমাধানের চূড়ান্ত রূপরেখা প্রস্তাব করতে চায় থাইল্যান্ড, বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। এবারে খেলার প্রসঙ্গ। নারী ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে মাসখানেক পরে পা রাখছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন না হলেও লড়াকু পারফরমেন্সের প্রত্যাশা দেশের প্রথম নারী ক্রিকেট দলের অধিনায়ক মুসারাত কবির আইভির। স্মৃতিতে ভেসে ওঠে একসময় সংগ্রাম আর চোখ ভরে ওঠে আজকের মেয়েদের সাফল্যে। ওয়াসিউল হক পান্থের প্রতিবেদন। যখন মাঠে নামা ছিল সাহসের নাম, ক্রিকেট ছিল শুধুই পুরুষের খেলা, ঠিক সেই সময়েই ব্যাট হাতে স্বপ্ন দেখেছিলেন কিছু সাহসী নারী। তাদেরই একজন দেশের প্রথম নারী ক্রিকেট অধিনায়ক মুসারাত কবির আইভি। আমাদের কোচও ছিল একা আলতাফ স্যার, উনি আমাদের
কোচ ট্রেনার বলেন, আমাদের ফিজিশিয়ান বলেন, সবই উনি ছিল, একাই ছিল উনি। বাসার থেকে যাওয়াটাও একটা সমস্যা ছিল, সবাই গার্জিয়ান অ্যালাও করতো না, অনেক কষ্ট করে গেছি। আমরা চেষ্টা করছিলাম, কিন্তু আমরা সেটা আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিসে আবার বিভিন্ন ট্রেনারের অভাবে আমরা ওইটা কন্টিনিউ করতে পারি। আমরা চিন্তা করছি ক্রিকেটটাকে আমরা ছড়িয়ে দিব চতুর্দিকে। সময় বদলেছে, বদলে গেছে নারী ক্রিকেটের ছবি। এখন দেশের মেয়েরা আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ, আর সামনে নারী বিশ্বকাপ। এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন লাগে এই ক্রিকেটারের? মেয়েরা যে ক্রিকেট খেলতে পারবে, ক্রিকেট যে একটি শব্দ আছে মেয়েদের কাছে, এই জিনিসটাই অনেক মেয়েরা জানতো না। তা আমরা যেহেতু শুরু করেছিলাম, আমরা হয়তো ওইভাবে অত ঢাকঢোল পিটিয়ে দমামা পিটিয়ে আসতে পারি নাই, কিন্তু এখনকার মেয়েরা, এখন যে মেয়েরা যখন এশিয়া কাপ জিতলো, আমাদের তো কল্পনাতীত, আমরা তো খুবই আনন্দিত হয়েছি, আত্মহারা হয়ে গেছিলাম। 80-র দশক থেকে আর্থিক কাঠামোতেও এসেছে পরিবর্তন, এ নিয়েও জানিয়েছেন অভিব্যক্তি। এখনের মেয়েদের থেকে আমাদের কিছুই ছিল না বলতে পারি। খুবই ভালো লাগার কাজ করে, কারণ একটা মেয়ে কিছু, আমরা তো ফিনান্সিয়াল দিক দিয়ে আমরাও খুব সলভেন্সি না, কিন্তু একটা মেয়ে, ওর তো আমি বলবো যে ক্রিকেট খেলুক আর ফুটবল খেলে, এইটাই তো তার জব, তার তো এইটা দিয়ে তার সব কিছু মিট আপ করতে হবে, তার নিজের খেলাধুলা চালিয়ে যেতে হবে, সে লেখাপড়া করলে সেইটাও চালিয়ে যেতে হবে, প্লাস ফ্যামিলিরেও দিতে হবে। তো ক্রিকেট যে এত এগিয়ে আছে, মেয়েদের যে এত জিনিস ফিনান্সিয়ালি হেল্প করছে, এটা তো একটা বিশাল বড় পাওয়া। বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হোক বা না হোক, ভালো কিছু যে করবেই সেই আশাবাদী দেশের নারী ক্রিকেটের এই পথিকৃৎ। ফাহিমা আছে, জ্যোতি আছে, এরা তো ভালো প্লেয়ার, এদের কাছে এক্সপেকটেশন বেশি থাকবে, ফাহিমার কাছেও থাকবে। আমি আশা করি ওরা নিশ্চয়ই একটা ভালো পজিশনে যাবে। চ্যাম্পিয়ন হওয়ার কথা এখন আমি চিন্তা করছি না, কিন্তু ওরা একটা খুব ভালো পজিশনে ভালো ফাইট দেবে। এখন বাংলাদেশের মেয়েদের যে টিমটা আছে, অবশ্যই খুব ভালো টিম। নিজেদের হাতে শুরু করা পথ আজ যেথায় এসে পৌঁছেছে, তাতে দারুণ তৃপ্ত তিনি। বলছেন, এ ধারাবাহিকতা থাকলে বিশ্বজয়ের স্বপ্ন একদিন বাস্তব হবে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে চলে গেল শিক্ষার্থী জারিফ, স্কুলকর্মী মাসুমা। নিহতের সংখ্যা বেড়ে 35, বার্ন ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা। জুলাইয়ে ডাকসুর তফসিল ঘোষণার অপেক্ষায় শিক্ষার্থীরা। ছাত্রদল চায় লেভেল প্লেইং ফিল্ড, শিবির বলছে সহাবস্থানই উপযুক্ত সময়। জুলাই স্বৈরাচারের ভিতে কাঁপন ধরায় দৃপ্ত স্লোগান। স্বতন্ত্র ও সৃজনশীল উচ্চারণ মুখে মুখে ছড়িয়ে পড়ে সারা দেশে। লোডশেডিংয়ে পানির সরবরাহ ব্যাহত সিলেটে। 225 মেগাওয়াটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র বিকল থাকায় নগরবাসীর ভোগান্তি। এবং সাতক্ষীরায় 7টি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন 30টি গ্রামের বাসিন্দা। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভুল পরিকল্পনার অভিযোগ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon, আর ইউটিউবে দেখতে চোখ রাখুন youtube.com/c/ekontv।